নমস্কার, শুরু করছি বাংলা বলছে। আপনারা জানেন যে গত এপ্রিলের শুরুতে আমরা দেখেছিলাম যে আদালতের নির্দেশে প্রায় 26,000 মানুষ তারা চাকরিহারা হয়েছিলেন, যাদের মধ্যে শিক্ষক ছিলেন, শিক্ষাকর্মী ছিলেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীরা ছিলেন। 2016 গোটা প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছিল এবং এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি চাকরিহারারা। সেখানে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য, গ্রুপ সি কর্মীদের জন্য মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য মাসিক 20,000 টাকা ভাতা দেওয়া হবে। এই ভাতার বিরোধিতা করে আবারও আদালতের দ্বারস্থ হন কেউ কেউ এবং সেই মামলায় আজ বিচারপতি অমৃতা সিনহা স্থগিতাদেশ দিয়েছেন ভাতার উপর। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের এই ভাতা দেওয়া যাবে না। 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিতে হবে এবং রাজ্য হলফনামা দেওয়ার 2 সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দিতে হবে অপরপক্ষকে এবং সেখানে দাঁড়িয়েই আরও একবার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা তাদের যে মাসের শেষে যে আয়টা হচ্ছিল সেই আয়টা সেটা বন্ধ হয়ে গেল। আমরা এই নিয়ে দেখছি আজ গত কয়েক ঘন্টা ধরে তুমুল চর্চা। যে পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাদের বক্তব্য যে রাজ্য অনৈতিকভাবে এবং বেআইনিভাবে এই ভাতা দিয়ে যাচ্ছিল আদালতের সুস্পষ্ট নির্দেশ সত্ত্বেও। আর রাজ্যের যুক্তি ছিল, এ রাজ্যের শাসক দলের যুক্তি ছিল যে এই যে ভাতা, এই ভাতা কিছু পরিবার যাদের মধ্যে যোগ্যদের পরিবারও রয়েছেন, কারণ আমরা জানি যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য শিক্ষাকর্মী এবং যোগ্য শিক্ষকরা রয়েছেন। যে শিক্ষাকর্মীরা যারা এই ভাতা পেতেন খুব স্বাভাবিকভাবেই তার মধ্যে যোগ্য শিক্ষাকর্মীরাও আসেন। তাদের এই ভাতা বন্ধ, তাদের ভাত মারল আরও একবার। এ নিয়ে চলছে তরজা দায়কার। আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থপ্রতিম রায়, বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, বামেদের তরফ থেকে রয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য এবং আমাদের সঙ্গে রয়েছেন এরকমই এক শিক্ষাকর্মী আজকের এই স্থগিতাদেশের পর যার এই মাসের শেষে যে ভাতাটা যিনি পেতে পারতেন সেটা তিনি পাচ্ছেন না, এমনই একজন শুভজিৎ মণ্ডল। এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন আইনজীবী ফিরদৌস শামীম। আমি আলোচনায় আসার আগে একবার চোখ রাখবো প্রতিবেদনে। চাকরি গিয়েছিল আগেই, এবার ভাতাও গেল গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। 2016 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে সব শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছিল, বাতিল হয়েছিল পুরো প্যানেল। সহানুভূতির খাতিরে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার। ঘোষণা করা হয়েছিল ভাতা। গ্রুপ সি কর্মীদের ভাতা ছিল 25,000 টাকা, গ্রুপ ডি 20,000 টাকা। কিন্তু এই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি এখনই কার্যকর হবে না। আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে। রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্টারিম রিলিফ হিসেবে যে ভাতা দেবেন মাসে 20,000 এবং 25,000 আকারে, সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী আছি, আমাদের একটাই কথা, একটাই দাবি, আমরা কোনো প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না, কোনো প্রকার দুর্নীতির মধ্যে আমরা নেই, যোগ্যদের মধ্যেও আমরা যোগ্যতম। তাই আমাদের জন্য অবিলম্বে যেন সরকারি চাকরিতে আমাদেরকে পুনর্বহাল করার ব্যবস্থা, অবিলম্বে যেন সেটা আইনি ব্যবস্থার মাধ্যমে করা হয়। আদালতের রায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তার প্রশ্ন, আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন? একটা নির্বাচিত সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকার, তার গায়ের যতই জ্বালা হোক সেটা তো অস্বীকার করতে পারেন না। জুডিশিয়ারি প্রতি পদক্ষেপে একটা নির্বাচিত সরকারের কোনোভাবে এইভাবে ইন্টারফেয়ার করতে পারে না, কিন্তু হচ্ছে। প্রধান হচ্ছে কোর্টের জন্য মানুষ না মানুষের জন্য কোর্ট? আইন কিসের জন্য? মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ? পরিস্থিতির জন্য রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে বিজেপি ও কংগ্রেস। যারা ন্যায্যভাবে চাকরিটা পেয়েছিলেন তাদের চাকরিজীবী থেকে ভাতাজীবীতে পরিণত করার চক্রান্ত করেছিলেন, কারণ তাতে তার পয়সা খরচ কম হতো, সরকারি কোষাগার থেকে টাকা খরচ কম হতো। কোর্ট সেটাকে বন্ধ করেছে। পাশাপাশি এটাও জানতে হবে যে এই বিপদের একমাত্র কারণ তার নাম মমতা ব্যানার্জি। এই অস্থায়ী
ব্যবস্থা এই রাজ্যে একটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে, সেটাকে হাইকোর্ট মেনে নেয়নি। তাই হাইকোর্টের এই রায় আমরা স্বাগত জানাচ্ছি। ভাতা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, কিন্তু সেটাও একটা মানুষের প্রতি অসম্মান বলে আমরা মনে করি। রাজ্য সরকারের দাবি ছিল আইনি জটিলতার ফলে যেহেতু চাকরি থেকে বঞ্চিত হয়েছেন অনেকে, তাই চাকরি হারাতের কথা ভেবেই ভাতার ঘোষণা করেছে সরকার। ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়ে মাইনে পাওয়ার সুযোগ আছে শিক্ষকদেরও, কিন্তু হাইকোর্টের এদিনের রায়ের ফলে নতুন করে অনিশ্চয়তা নেমে এলো শিক্ষাকর্মীদের জীবনে। কলকাতা টিভি। আমি শুভজিৎ বাবুর কাছে আসি, যে শুভজিৎ বাবু আপনাকে আমি সরাসরি এই প্রশ্নটা করছি, কারণ সত্যি তো যেখানে এসএসসির তরফ থেকেই বলা যায়নি যে কারা যোগ্য কারা অযোগ্য, সেখানে দাঁড়িয়ে সত্যি এই চাল আর কাকড় কে বার করবে সেটা আমরা জানি না। আমি সরাসরি আপনাকে প্রশ্ন করছি, আপনি যোগ্য শিক্ষাকর্মীদের মধ্যেই পড়েন তো? একদম একদম যোগ্য শিক্ষাকর্মীদের মধ্যেই পড়ি। আমি এই বিষয়ে কতগুলো কথা বলতে চাই। নমস্কার, শুভ সন্ধ্যা। যদিও সন্ধ্যাটা একেবারেই শুভ নয় আমাদের জন্য। আমাদের এই নিয়ে তৃতীয়বার মারা হলো। প্রথম 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়, যেখানে সমস্ত প্যানেল বাতিল হয়ে গেল। তারপর 17 এপ্রিল যেটা MA ফাইল করা হলো পর্ষদের তরফ থেকে, সেখানে শিক্ষকদের একটা এক্সটেনশন দেওয়া হলো 31 ডিসেম্বর অবধি, এবং 31 মে এর মধ্যে তাদের একটা নোটিফিকেশান বের করার কথা জানানো হলো। সেখানে যেমন এই প্রসঙ্গে বলে রাখি যে সেখানে যেমন যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে, তেমন যোগ্য শিক্ষাকর্মীও আছে। তাহলে সেখানে বলা হলো কি, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড ক্যান্ডিডেটরা শুধুমাত্র স্কুলে যেতে পারবে, শিক্ষক অবশ্যই টিচিং, কিন্তু নন টিচিংরা যেতে পারবে না। কেন? তার একটাই কারণ যে তারা সরাসরি যুক্ত নয় ছাত্রদের সঙ্গে। কিন্তু একটু ভেবে দেখুন তো, আমরা কি সরাসরি যুক্ত নয় ছাত্রদের সঙ্গে? প্রথম যখন ছাত্রটা ভর্তি হতে আসে তখন কে ভর্তি করে? সেই ছাত্রটি যখন বেরিয়ে যায় তখন টিসি নিতে আসে, তখন কার কাছে আসে? এছাড়া সরকারের বিভিন্ন প্রকল্প, কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, যেটা সাইকেল পায় সবুজ সাথী, এরকম একাধিক প্রকল্প, তারপর ট্যাব পাওয়া, যেটা আপনার যাই হোক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আসলে সকাল থেকে বিধ্বস্ত হয়ে আছি কার্যত, বুঝতে পারছেন। এই নানাবিধ প্রকল্প কিন্তু আমরা শিক্ষাকর্মীরাই বাস্তবায়িত করি। এর প্রত্যেকটা একটা নোডাল টিচার আছে, কিন্তু বিভিন্ন মিটিংগুলোতে আমাদেরকেও অ্যাটেন্ড করতে হয়। তাহলে সেই কাজগুলো কি কাজ নয়? সেই কাজগুলো কি সরাসরি ছাত্রদেরকে বেনিফিটটা পাইয়ে দিতে আমাদের প্রয়োজনীয়তা নেই? কিন্তু কোর্ট মনে করলো নেই। আর কি বললো? পার্সেন্টেজ অফ করাপশন বেশি। কিন্তু আপনি যদি দেখেন, আমি একটা তথ্যের ভিত্তিতে বলছি যে আমাদের টোটাল পরীক্ষা দিয়েছিল 7,91,706, তার মধ্যে যোগ্য শিক্ষাকর্মী 1255। আমি গ্রুপ সি বলছি, শুধু এটা গ্রুপ ডিটায় আসছি। তাহলে পার্সেন্টেজটা ভাবুন, এতজনকে পেরিয়ে এসে আমরা এই পরিমাণ দুর্নীতি হওয়ার পরেও, এই দুর্নীতি হয়েছে তো সবাই মেনে নিয়েছে, সেই দুর্নীতি হওয়ার পরেও এই পার্সেন্টেজ সংখ্যা যারা কোনো প্রকার দুর্নীতির সাথে যুক্ত নয়, যেখানে OMR এর মার্কস সার্ভারে মিসম্যাচ, এটা একটা, তাতে নেই। আউট অফ প্যানেল নেই, র্যাঙ্ক জাম্প নেই, আমাদের র্যাঙ্ক জাম্প গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে নেই। সেই ধাপ পেরিয়ে, সমস্ত প্রক্রিয়া পেরিয়ে যারা চাকরি পেল তারা আজকে যোগ্য। তারা 3 তারিখের রায় তাদের গেল, 17 তারিখের রায়তেও তাদেরকে এক্সটেনশনটা দেওয়া হলো না। আজকে আমরা এখানে ডেফিনেটলি স্টুডিওতে বসে আমরা এই নিয়ে প্রায় দিনই তর্ক বিতর্ক করছি। যারা রাজনৈতিক বক্তা তারা তাদের যুক্তিতে অনড় রয়েছেন, আমরা এই শো কন্ডাক্ট করছি, আমরা কাভারেজ করছি, কিন্তু আজকে দাঁড়িয়ে আপনি যে অনিশ্চয়তাটার মুখে, যে আপনি মাসের শেষে ভাতাটাও পাবেন না, যে সংসার আপনার মুখাপেক্ষী, আজকের এই যে গোটা ঘটনা, যেখানে দাঁড়িয়ে আরও একবার আপনি বলেন তৃতীয়বারের জন্য আপনাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, এর দায়টা কার? একটু বলি, এই যে দুটো বললাম আমি আপাতত, 3rd আর 17, আর 3 নম্বরটা আজকের রায়। আজকের রায়ে আমরা তৃতীয়বার মরে গেলাম। আমি একটু বলি যে আমরা কিন্তু ভাতা নিয়ে জীবনযাপন করব এইটা ভেবে পড়াশোনা করে চাকরিটা পাইনি। কোথাও ভাতার মুখাপেক্ষী হয়ে কিন্তু আমরা নেই। আমরা চেয়েছিলাম আমাদের যোগ্যতার চাকরিটা করেই আমরা স্ববেতনে স্বপদে পুনর্বহাল হতে চেয়েছিলাম। সেই ভাতা দেওয়া হবে এই জায়গা থেকে যে আমাদের কোথাও কিভাবে আগামী দিনগুলো চলবে। কারুর বাড়িতে বাবা মা অসুস্থ,
কারুর ছেলে মেয়ের পড়াশোনার খরচ, বা খুব ছোট বাচ্চা তার দুধের খরচ, বিভিন্ন রকম খরচ আছে, সেইগুলো কিভাবে চালাবে? অনেকেরই আছে যাদের আর্নিং মেম্বার একজন। আমি আপনাকে জানাই, তার নাম আমি বলবো না, তিনি আমাদের সহকর্মী, কদিন আগেই তার হার্ট অ্যাটাক হয়েছে, তার স্টেন বসেছে, এই রকম পরিস্থিতি চলছে। তো এর জন্য দায়ী কারা? এইবার এক তো কোর্টের রায় বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু কোথাও আমার মনে হচ্ছে যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, এখানে আমি শিক্ষাকর্মীদের হয়েই বলি, তাদেরকে যদি একটা স্পেসিফিক্যালি একটা যোগ্যদের সার্টিফিকেট দিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হতো, তাহলে হয়তো এই প্যানেলটা বেঁচে যেত। বা এই ভাতা দেওয়ার ক্ষেত্রেও যদি শুধুমাত্র এই 1255 এবং 2139, আমি সংখ্যাটা রিপিট করছি, 1255 গ্রুপ সি এবং গ্রুপ ডি 2139, এই সংখ্যাটা, এই সংখ্যক শিক্ষাকর্মীদের যদি এই ভাতাটা দেওয়া হতো, তাহলে হয়তো কোর্টও কোথাও একটা মানবিকতার খাতিরে দেখতে পারতেন। কিন্তু আমরা কি দেখলাম, উল্টো দিকের যারা কেসটি করেছিলেন তারা সেদিনকে দাঁড়িয়ে বললেন যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে তাদেরকে কেন ভাতা দেওয়া হবে। কিন্তু শিক্ষকদের মধ্যেও যেমন আনটেন্টেড, মানে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড আছে, যারা স্কুলে যেতে পারছে 15,403, সেই সংখ্যাটা তো আমাদের মধ্যেও আছে। আমরা স্কুলে যেতে পারছি না মানে আমরা সকলে অযোগ্য হয়ে গেলাম না কোথাও? এইখানে এই বলছি 45 নম্বর প্যারায় বলছে সুপ্রিম কোর্ট 12% হারে টাকা ফেরত দিতে হবে আইডেন্টিফাইড টেন্টেডদের। তাহলে সেই ক্যাটাগরির মধ্যে আমরা পড়ি না। এখানেও আমার বলার যে তাহলে তো সুপ্রিম কোর্ট একটা বিভাজন করছে। 24 নম্বর প্যারায় টেবিল করে দিয়েছে কতজন যোগ্য কতজন অযোগ্য, মানে কতজন আর কি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, কারা ওএমআর মিসম্যাচ আছে সার্ভারের সাথে, কাদের র্যাঙ্ক জাম্প আছে, এই সংখ্যাটা কিন্তু একদম ভাগ করে দিয়েছে। 47 নম্বর প্যারায় বলছে যে ইন সার্ভিস টেন্টেড লিস্টে যারা নেই তারা আগে স্টেট গভর্নমেন্টের চাকরিতে ফেরত যেতে পারবে। তার মানে আপনি তো খুঁজে পাচ্ছেন কোথাও, তাদেরকে তো একটা জায়গা দিচ্ছেন। অভ্র হেডলাইনের জন্য এটা খুব ভালো যে রাজ্যের ধাক্কা, ভাতা মামলায় রাজ্য ধাক্কা খেলো। কিন্তু আসলে যখন আমরা শুভজিৎ, ডেফিনেটলি রাজ্যকে তার দায় নিতেই হবে, কিন্তু আমার প্রশ্ন এই যে শুভজিৎ বাবুদের মতো যারা, তাদের যে ভাতাটা বন্ধ হয়ে গেল, মৌপিয়াদি দেখুন এর দায়টা কার? সামগ্রিকভাবে আপনাকে দেখতে হবে রাজ্যটা কিরমভাবে চলছে। আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী রয়েছেন, আমরা ভাগ্য ভালো এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যে যিনি চুপি চুপি ডেলোতে মিটিং করে আছেন চিটফান্ডের মালিকের সঙ্গে, সেটা করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তার মন্ত্রিসভার একজন মন্ত্রী চুপি চুপি বেডরুমে খেলনা নিয়ে খেলতে পারেন তার বান্ধবীর সঙ্গে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে একজন প্রতিবাদী ডাক্তার, তার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন আমাদের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, তাকে আটক করা হলো। এটা হচ্ছে রাজ্যের পরিচালন ব্যবস্থা, এভাবে রাজ্যটা চলছে। আপনাকে বুঝতে হবে যে এই যে টেন্টেড আনটেন্টেড এই ধরনের বিভাজনটা আসছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী সম্পূর্ণভাবে রাজ্য সরকার। আজকে যে পরিস্থিতিটা হচ্ছে, কিছুজন ধরুন মামলা করেছে, তারাও কিন্তু ভাবেনি যে যারা যোগ্য এর মধ্যে রয়েছে তাদের পেট কি করে চলবে, তাদের ফ্যামিলিগুলো কি করে চলবে, তারা একটা জেনারেলাইজ করে দিল। মানে কোথাও আমার আজকে আশঙ্কা হচ্ছে এইটা রাজ্য সরকারকে কোথাও বাঁচানোর একটা পরিকল্পনা নয় তো? কারণ উনি যেটা বলছেন, উনি তো একদম সঠিক সংখ্যা বলে দিলেন যে আমরা ভাতা না দেওয়ার কথাই বলতে পারতো, ভাতা তাহলে আমার মৌপিয়াদি উনি এক হচ্ছে উনি মিথ্যা কথা বলছেন, বা আপনি যদি সত্যি কথা বলেন দাদা, তার মানে আপনারা কিন্তু জানেন এবং রাজ্য সরকারও জানে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কারা টেন্টেড এবং কারা আনটেন্টেড, সে লিস্ট তো সিবিআই আচ্ছা তো। হ্যাঁ, এবার তাহলে আমার একটা যৌক্তিক প্রশ্ন, ভাতাটা যখন দেওয়া হচ্ছিল তখন যারা যোগ্য তাদেরকে খালি দেওয়া হলো না কেন? কেন এই লিস্টের মধ্যে অযোগ্যদের ইনসার্ট করা হলো? এবং যারা মামলাটা করলো তাদেরকেও এই উত্তর দিতে হবে, যে বামপন্থী উকিলরা মামলা করেছে তাদেরকে উত্তর দিতে হবে, এরকম জেনারিক ভাবে তারা কেন রায় চাইলো যে সবার ভাতা বন্ধ হয়ে যাবে? এবং তার মানে যারা যোগ্য তাদের ফ্যামিলিগুলো খেতে পাবে না। আসলে এখানে একটা বৃহত্তর ষড়যন্ত্র চলছে, এদের কথা কেউ ভাবছেই না। যারা অযোগ্য তাদের থেকে পয়সা তুলে চাকরিগুলো আলু পটল ঝিঙের মতো এই তৃণমূল বিক্রি করেছে, তৃণমূলের নেতাদের পকেট ভরেছে। এইভাবেই আমাদের রাজ্যটা চলছে, এইভাবেই এরা সিস্টেম বানিয়ে ফেলেছে আলু পটল ঝিঙের মতো চাকরি বেচা। আর এদের জোট সঙ্গী কিছু মানুষ বকলমের সুবিধা করে দিচ্ছে আর তারপর শিকন্ডি রাখছে আদালত। আমি এখানে আমি পার্থর কাছে আসবো। পার্থ, দুটো প্রশ্ন। প্রথমত হচ্ছে যে এই যে ভাতা যেটা দেওয়ার স্থির করেছিল রাজ্য সরকার, সে ভাতার উপর স্থগিতাদেশ
আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা তাদের এই মুহূর্তে যুক্তি যে আসলে এবার ভাতা কারা বন্ধ করলো সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে কারা আসলে এই জটটা কাটাতে চায় না। তো এখানে যে প্রশ্নটা শুভজিৎ তুলেছেন বা অভ্র তুলেছেন, যে যেখানে তালিকা অনুযায়ী দুর্নীতির সঙ্গে যোগ পাওয়া যায়নি, অ্যাবসলিউটলি আনটেইন্টেড এইরকম শিক্ষাকর্মীর সংখ্যা যদি গ্রুপ সিতে 1255 হয় এবং গ্রুপ ডিতে 2139 জন হয়, এবং তাদের যদি শুধু তাদের জন্য যদি ভাতাটা হতো তাহলে হয়তো আদালত এটাকে খারিজ করতো না। সরকার গ্রুপ সিতে 2037 জনকে ভাতা দিত এবং গ্রুপ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, এবং গ্রুপ ডিতে 3880। তাহলে এটা কোথাও কি একটা বড় লুপ হোল? যদি এই লিস্টে থেকে থাকে তাহলে সবাইকে কেন? তাহলে মৌপিয়াদি, যারা টেন্টেড তাদের তো টাকা ফেরত দেওয়ার কথা। আপনি বলুন যে শিক্ষকদের ক্ষেত্রেও এই টেন্টেড নন টেন্টেড এই ইস্যুটা রয়েছে, সেক্ষেত্রে সকলে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে, তারা বেতন পাচ্ছে। 15,403 যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্ডেড, বাকি 1800 যারা যে সংখ্যক টিচার স্কুলে কিন্তু যাচ্ছে না। বিভিন্ন ডিআই অফিসে সেই লিস্ট পাঠানো হয়েছে এসএসসি অফিস। ঠিক আছে, সেটা আমি ধরে নিলাম, এটাই ফ্যাক্ট। কিন্তু তারপরেও আইনি একটা প্রভিশন, রিভিউ পিটিশন চলছে, পরীক্ষা দেওয়ার অপশন রয়েছে। এটা গোটা প্রক্রিয়াটা কিন্তু এখনো পরিষ্কার হয়ে ওঠে, এবং যে পরিষ্কার শিক্ষকদের ক্ষেত্রে সেটা পারবে না, কিন্তু তাদের বিরুদ্ধে যে অ্যাকশনগুলো নেওয়ার ব্যবস্থাপনা সবটাই কিন্তু খুব ক্লিয়ারলি ভাবে এখনো কিন্তু স্পষ্ট করে হয়নি। আইনি কিছু প্রভিশন নিশ্চিতভাবে রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার তো একটাই, সেটা হচ্ছে চাল আর কাকড় আলাদা করা যাচ্ছে না। ওএমআর শিট, তাহলে তো সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিতে পারতো যে এরা থাকবে না, এদের রাখবে। তাহলে তো এই ধরনের বিষয়গুলো আজকে আমরা আলোচনার টেবিলে বসতামই না, স্পষ্ট হয়ে যেত। কোর্টের জায়গায় কোথাও একটা অস্পষ্টতা রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতেই গ্রুপ সি গ্রুপ ডিদের জন্যে, যেহেতু তাদের স্কুল যেতে বারণ করেছে, বা তাদেরও সামনে আইনি যে বিষয় প্রক্রিয়াকরণগুলো চলবে, যতদিন সেটা স্পষ্টীকরণ হচ্ছে না, তার অন্তর্বর্তী এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার ঘোষণা করেছে এবং সেটাকে বাস্তবায়ন করবার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখলাম যে একদল মানুষ তারা আবার কোর্টে দ্বারস্থ হলেন, এই ভাতা বন্ধর জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকলেন, এবং আলটিমেটাম অন্তর্বর্তী একটা রায় বেরোলো আজকে, কিন্তু সেটা সেপ্টেম্বরের সম্ভবত 30 তারিখ অবধি, 26 তারিখ অবধি, 26 সেপ্টেম্বর অবধি, আইনি দরজাও খোলা রয়েছে, মামলা নিষ্পত্তি না হয় রাজ্য সরকারের কাছে আইনি দরজা খোলা রয়েছে এর বিরুদ্ধে যাওয়ার বা উচ্চতর ক্ষেত্রে যাওয়ার। সেক্ষেত্রে নিশ্চয়ই আইনি লড়াই চলবে, আমরা দেখছি, সব কিছুর উপর নজর রাখছি। তবে এটা ঠিক, কেউ কেউ এই বিষয়গুলোতে মানবিকতার দৃষ্টিভঙ্গিগুলোতেও যেভাবে আটকাচ্ছে, তাতে স্পষ্ট হচ্ছে তাদের আসল উদ্দেশ্য কি। খুব সংক্ষেপে 10 সেকেন্ড নেব। এত মহান দল তৃণমূল কংগ্রেস, এত মানবিক, তো মানবিকতার খাতিরে তারা একবারও ভেবে দেখলো না যে যেই অযোগ্যদের এরা আলু পটল ঝিঙের মতো লাখ লাখ টাকা নিয়ে চাকরিগুলো বিক্রি করেছে, তাদের জায়গায় কিন্তু যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন তার মধ্যে কিছুজন যোগ্য লোকজন চাকরি পেতেন। তাহলে যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন সবার পরিবারকে আপনারা কেন ভাতা দিচ্ছেন না? কারণ এই চাল কাকড় এক করার কাণ্ডটা তো আপনারা করেছেন, চাকরিগুলো আলু পটল ঝিঙের মতো বিক্রি করে। আপনাদের এই অযোগ্যদের প্রতি কি দায়বদ্ধতা যে এদেরকে ভাতা দিতে গিয়ে আপনারা এই যোগ্য অশিক্ষক যারা কর্মচারী তাদেরকে এভাবে বিপদে ফেললেন? এই উত্তর তো আপনাদেরকে দিতে হবে। আমি এই জায়গাতেই আসবো, আলোচনায় ফিরবো, তার আগে আমাকে ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর অশোক দা এবং আলবার্টের কাছে আসবো, ফিরদৌস শামীমও আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। আমি ফিরদৌস শামীমের কাছে আসবো। ফিরদৌস, তুমি আসার আগে আমরা যে আলোচনা করছি, যেটা আলোচনা হচ্ছে যে হেডলাইনের জন্য খুব ভালো, বিতর্কের জন্য খুব ভালো যে কোর্টে আবার ধাক্কা খেলো রাজ্য, ভাতা দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ ইত্যাদি। কিন্তু আমাদের এখানে স্টুডিওতেই রয়েছেন গ্রুপ সি একজন যোগ্য শিক্ষাকর্মী যার নাম শুভজিৎ মণ্ডল। তাদের মতো যারা মাসের শেষে আর ওই টাকাটাও পাবেন না, আবার একবার তাদের উপর খাড়ার ঘা পড়লো, এর দায়টা কাদের? আসলে কি রাজনীতি? এর দায় রাজ্য সরকারের। না না, কোনো রাজনীতি নয়, এর দায় হচ্ছে রাজ্য সরকারের, এর দায় এসএসসির এবং এর দায় বোর্ডের, এর দায় পার্থ চট্টোপাধ্যায়দের, এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়দের। তার কারণ তারা, এদের ভাতাজীবী হতেই হতো না, এরা চাকরিজীবী হিসেবে মাসে মাসে মাইনে পেতেন,
যদি মমতা বন্দ্যোপাধ্যায়রা এসএসসি বোর্ড তারা সেগ্রিগেশন করে দিতেন, যে এরা টেন্টেড, এরা চুরি করে চাকরি পেয়েছে, এদের কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায়রা টাকা নিয়েছেন, আর বাকিরা তারা একেবারে শুদ্ধ, তারা কাউকে টাকা দেয়নি, এই তাদের তালিকা, এরা মাসে মাসে মাইনে পেতে, এরা ভাতাজীবী কেন হতে যাবে? এরা তো মাসে মাসে মাইনে নেওয়ার জন্য যোগ্য। এদের মাসে মাসে এদের ভাতাজীবী বানানোর চেষ্টা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়দের দ্বারা, তারা ব্যর্থ হয়েছেন এদের আইডেন্টিফাই করে দিতে। কারণ সরকার আপনি চালাচ্ছেন, সরকার তো আর কোর্ট চালাচ্ছেন না, ফলে সরকার যেহেতু আপনি চালাচ্ছেন এই দায় আপনার। আপনি তো ভোট চাইতে গেছিলেন এই বলে। ফিরদৌস, ডেফিনেটলি এই দুর্নীতি নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে, এর দায় রাজ্য সরকারকে নিতে হবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ডিফারেন্ট। প্রশ্ন হচ্ছে আমরা যখন এখানে বসে আলোচনা করছি তখন এই পরিবারগুলো কিন্তু জানে না যে মাসের শেষে তারা কিভাবে তাদের সংসারটা চালাবে। আর এখানে প্রশ্ন যেটা অভ্র একটু আগে বলছিল বা পার্থপ্রতিম বলছিলেন, যে আসলে এই যে মামলা আবার করা হচ্ছে, এই জটটাকে আবার নতুন করে তৈরি করা হচ্ছে, এটা আসলে যারা এর ভুক্তভোগী তাদের স্বার্থটা না দেখেই। হ্যাঁ, ভুক্তভোগী তো 31 লক্ষ মানুষ। রাজ্য সরকার তো ভুক্তভোগীদের স্বার্থ দেখেননি। রাজ্য সরকারে যারা বর্তমানে রাজ্য সরকার পরিচালনা করেছেন তারা স্বার্থ দেখেছেন তাদের যারা তাকে 25 লাখ এবং 20 লাখ দিয়েছিল তাদের নেতা নেত্রীদের, তাদের স্বার্থ দেখেছেন। যদি ভুক্তভোগীদের স্বার্থ দেখতেন তাহলে 31 লক্ষকে মাসে 20,000 25,000 দিতেন। আরো ভালো হবে যদি ধরুন আপনি দেখেন যে কালীঘাট অঞ্চলের বস্তি এলাকায় যারা থাকেন তাদের তো মাসে অনেকের আয় 20,000 টাকার নিচে, তাদেরকে দিয়ে দিন না। বা ধরুন ফুটপাতে যারা বসবাস করে তারা তো আরো মানবিক হবে সিদ্ধান্তটা, তাদের তো দিচ্ছেন না। তাহলে দিচ্ছেন কাদের? যাদের কাছ থেকে 20 লাখ এবং 25 লাখ নিয়েছেন তাদের। তাহলে মানবিক শুভজিৎ মণ্ডল যে বসে আছেন, শুভজিৎ মণ্ডল কিন্তু 20 লাখ 25 লাখ দেননি। তা সেটা কে ঠিক করে দেবেন? সেটা আমি বা আপনি বললে হবে? সেটা তো বলতে হবে আদালতে তালিকা দিয়ে প্রমাণ করতে হবে। যেটা তারা বলছে যে দুর্নীতির সঙ্গে যোগ পাওয়া যায়নি, অর্থাৎ আনটেইন্টেড গ্রুপ সি তে 1255 জন, গ্রুপ ডি তে 2139 জন। তারা যদি মাসে 25,000 বা 20,000 টাকা তাদের যদি সরকার দিয়ে থাকে, এটা ফাইনালি একটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, সেটাতে তো আজকে কোপটা পড়লো। দেখুন সেই কারা টেন্টেড নয় এটা যদি আইডেন্টিফাই হয়ে যেত তাহলে এদের ভাতাজীবী হতো না। আপনি একটা বুঝুন, যদি এইটা যদি বলতে পারতো যে এই ব্যক্তিটি তিনি একেবারেই টেন্টেড নন, এই তালিকাটি যদি এই শুভজিৎ সম্পর্কে যিনি আপনার স্টুডিওয় বসে আছেন, কালকে বলুন না এসএসসি কে গিয়ে যে এই ব্যক্তিটি হচ্ছে একেবারে কাউকে টাকা দেয়নি, এটা একটা এভিডেভিট দিয়ে বলুক। কালকে এই এসএসসি সরকার এবং বোর্ড ওই ব্যক্তিটির নাম করে একটা এভিডেভিট দিক না যে এই ব্যক্তিটি একেবারে কোনো তালিকায় নেই, অতএব এই ব্যক্তি পাওয়ার যোগ্য, এর চাকরি পাওয়ারই যোগ্য এবং এর চাকরি থাকা উচিত। এইরকম কোনো এভিডেভিট আপনি দেখাতে পারবেন বা কেউ দেখাতে পারবে যে ওর নাম করে একটা এভিডেভিট জমা পড়েছে যে এই লোকটি সম্পূর্ণ শুদ্ধ? রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড তারা সম্পূর্ণ ত্রুটিমুক্ত একজন ব্যক্তির নামও জমা দিতে পারেনি। তারা কি জমা দিয়েছিল? তারা জমা দিয়েছিল এখনো পর্যন্ত আমরা এই ব্যক্তিদের জানতে পেরেছি যে এই ব্যক্তিগুলো হচ্ছে টাকা দিয়েছে, এই ব্যক্তিরা হচ্ছে কখনো ওএমআর ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছে, কেউ হয়তো 3টে দাগ দিয়ে চাকরি পেয়েছে, কেউ হয়তো র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, কিন্তু এর বাইরের লোক সম্পর্কে আমরা বলতে পারছি না এরা একেবারে বিশুদ্ধ কিনা। আদালত তো সেই বিশুদ্ধতার তালিকা চেয়েছিল। বিশুদ্ধতার তালিকা দেওয়া যেতে পারে আপনার উদ্দেশ্যে। এক সেকেন্ড ফিরদৌস, অভ্র বলছি, বিজেপি মুখপাত্র। আমার একটু প্রশ্ন রয়েছে, আপনি একটু যদি ক্লিয়ার করে দেন ভালো হয়। এই রিসেন্টলি হাইকোর্ট থেকে একটা রায় এলো যে 100 দিনের কাজের টাকা দিতে হবে, কারণ মাত্র 4-5টা জেলায় দুর্নীতি হয়েছে, বাকি জেলাগুলোতে দুর্নীতি হয়েছে কিনা বলা যাচ্ছে না, সেই জন্য সবাইকে তো ভাতে মারা যায় না, সেজন্য টাকাটা দিতে হবে। এবার এই যুক্তিতে যদি আমি ধরি, আপনি যে কথাটা বলছেন সেটা কোথাও এটা খণ্ডন হয়ে যাচ্ছে না? আপনি এদেরকে ফুটপাতের লোকের সঙ্গে তুলনা করলেন, কালীঘাটের বস্তির লোকের সঙ্গে তুলনা করলেন, সব ঠিক আছে, কিন্তু বিষয়টা শুধু তো আমাকে শেষ করতে দিন, আমি জিজ্ঞেস করছি। আমি বলছি আমার পয়েন্টটা হচ্ছে ফিরদৌস দা, সবাই তো দোষী নয়, তাহলে এই দোষের বোঝা সবার ঘাড়ে পড়লো কেন? খুব ভ্যালিড পয়েন্ট। না সবাই তো দোষী নয় এটা যেমন বুঝছেন, কিন্তু কে দোষী নয় সেটাই তো প্রথম বের করতে হবে। ঠিক তেমনি ভাবে 100 দিনের কাজে তো তাই ছিল, 100 দিনের কাজে প্রকল্প তো হয়ে যাচ্ছে। আপনি একটা জিনিস ভুল করছেন যে 100 দিনের কাজ
তার চাকরি এক নয়। কেন 100 দিনের কাজ কিছু মানুষের রুটি রুজি, তেমনি এই শুভজিতের রুটি রুজি। আপনার যুক্তিতে তৃণমূল প্রবক্তা বলছেন দুর্নীতি তো দুর্নীতি, অবস্থা ভাবুন আপনার যুক্তিটা কোথায় ভুল। একটা না একটা বিষয় দুর্নীতি করে তৃণমূল, তারা স্বীকার করে বলছে দুর্নীতি তো দুর্নীতি। আপনাদের স্ট্যান্ড দুই জায়গায় দুই রকম। আমার একটা ব্যাপারটা হচ্ছে আসলে 100 দিনের কাজে বকলমে তৃণমূলের সুবিধা হবে, আর এই ক্ষেত্রেও তৃণমূলের সুবিধা হবে। আপনারা ঘুরিয়ে তৃণমূলের সুবিধা করে দিচ্ছেন। এক সেকেন্ড শুভ্র, অভ্র এক সেকেন্ড। ফিরদৌস, আমি জুরিসপ্রুডেন্স যে সব ফিরদৌস একটু আগে অভ্র যে কথাটা বলেছে, না অভ্র যে কথাটা বলেছে বলছি, ফিরদৌস আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি, আমি একটু শুনে নিন। বলুন। অভ্রর বক্তব্য হচ্ছে যে ফাইনালি এই স্থগিতাদেশে এটা রাজ্য সরকারেরই ফেভারে গেল, কারণ রাজ্য সরকারকে টাকাটা দিতে হবে না, এক্সচেকারের ওপর চাপ পড়বে না, এবং রাজ্য সরকার বলতে পারবে যে আমরা তো মানবিক কারণে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন তো এটা গোটাটাই বলটা কোর্টে। ফিরদৌস, দেখুন সেটা কার ফেভারে গেল কার বিরুদ্ধে গেল বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে আইনসম্মত হলো কিনা। দেখুন আদালত দেখবে সেটা আইনসম্মত হয়েছে কিনা। এই ডিসিশনটা আইনসম্মত হয়নি। কেন আইনসম্মত হয়নি? কারণ সুপ্রিম কোর্ট যখন একটি গোটা লিস্ট বাতিল করে দিল, তার মানে সেই লিস্টে কাউকে বেনিফিট দেবেন সেই চাকরির, কারণ সুপ্রিম কোর্ট দ্যাটস দ্য ল অফ দ্য ল্যান্ড। ল অফ দ্য ল্যান্ড ডিক্লেয়ার্ড হয়ে যাওয়ার পরে আপনি আইন ভঙ্গকারী একটি পদক্ষেপ নিচ্ছেন। আপনি আপনার লেজিসলেটিভ পাওয়ার রয়েছে মানেই আপনি সুপ্রিম কোর্টের ডিসিশন দেখবেন অল্টার করতে পারবেন না। দেখবেন এনএইচপিসি জাজমেন্টকে কোট করে এই অর্ডারেই লেখা আছে, দেখবেন আপনার আইন তৈরি করার ক্ষমতা আছে মানে এই নয় আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। সুপ্রিম কোর্টের নির্দেশকে চাইলেন অল্টার করে দিবেন, আপনার লেজিসলেটিভ কম্পিটেন্সি রয়েছে বলে, সেটা হয় না। ফলে এই যে আমাদের তো দেশে আইন মেনে সরকার পরিচালনা করতে হয়। আপনি ভোট পেয়ে নির্বাচিত হতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি আইন ভঙ্গকারী প্রতিটি পদক্ষেপ করবেন এবং গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠান সেই আইন ভঙ্গকারী এই যে পদক্ষেপগুলোকে মেনে নেবে। বিশেষ করে সাংবিধানিক আদালত সাংবিধানিক গার্জিয়ান হিসেবে কাজ করবেন। তারা খুব স্বাভাবিকভাবেই যে ডিসিশন হবে, সরকারি যে ডিসিশন, সেগুলো আইনের চোখে সাংবিধানিক বৈধতা রয়েছে কিনা সেটা কিন্তু। শুভজিতের তোমার উদ্দেশ্যে একটা প্রশ্ন রয়েছে, খুব সংক্ষেপে। যেরকম বললেন যে আমরা জানি যে 100 দিনের কাজের ক্ষেত্রে একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে কোনোদিনই কোর্ট রায় দিতে পারে না, সেই জন্য কিছু সংখ্যক দুর্নীতি হলেও বাকি জেলাগুলোতে সেটা বহাল আছে। কিন্তু আমাদের ক্ষেত্রেও তো নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, মানে আমাদের মধ্যে কোনো অযোগ্য এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীকালে পাওয়া যেতে পারে সেটা আলাদা কথা, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এখনো পর্যন্ত এদের মধ্যে কেউ স্পেসিফিক্যালি টেন্টেড নয়। তাহলে একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে তাদের চাকরিটা চলে গেল, তাদের টিচারদের এক্সটেনশন হলো, গ্রুপ সি গ্রুপ ডি এর হলো না। আমি উত্তরটা নিয়ে নিই, উনি বাইরে আছেন, এক এক করে প্লিজ। একদম, তাহলে একটা অ্যাজাম্পশনের ভিত্তিতেই হলো বিষয়। আরেকটা বলে দিই, অ্যাজাম্পশনের নয়, তোমরা ভুল করছো। এখানে শুধুমাত্র ওই টেন্টেড আনটেন্টেড নয়, এখানে ডিহর্সমেন্ট অফ রুল আছে, অর্থাৎ আইন ভঙ্গ করে যে নিয়োগের যে আইন না, সেই নিয়োগের আইনের প্রতিটি ওয়ার্ড প্রতিটি রুল মেনে কাজ করতে হয়। তোমাকে উদাহরণ দিই, ত্রিপুরা, সেখানে কোনো দুর্নীতি হয়নি, কোনো মন্ত্রী জেলে যায়নি, তারপরে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল। এই রাজ্যের আপার প্রাইমারি, সেখানে কিন্তু সেইখানে কোনো দুর্নীতির দায়ে কেউ জেলে যায়নি, তারপরেও একটা গোটা মেরিট লিস্ট বাতিল হয়েছিল। জাস্টিস মৌসুমী ভট্টাচার্য যাওয়া হয়েছিল, অল্টার হয়নি। তার কারণ কি? যদি সার্ভিস জুরিসপ্রুডেন্স যেটাই ডিভোর্স অফ রুলস হলে সে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়। শুধুমাত্র যে টেন্টেড আনটেন্টেড যে এই জায়গায় নেই, ডিভোর্সমেন্ট অফ রুলসও আছে। ফিরদৌস, আমি আসবো তোমার কাছে, আমি অশোকদার কাছে যাবো। অশোকদা, দায়টা কার? দেখুন, দায় কার সেই জায়গা থেকে যদি নাও ধরি, আমি প্রথমে একটা কথা বলতে চাইছি, আমরা অনেক কিছু তর্ক বিতর্ক মৌপিয়া আজকে এখানে বসে করব, কিন্তু যখন বন্যায় সবকিছু ভেসে যায়, সামান্য খড়কুটো আঁকড়ে ধরতে চায় মানুষ। আমরা যতই বড় বড় লেকচারবাজি করি না কেন, যে শিক্ষাকর্মী বন্ধুরা ভাতা পাওয়ার আশায়, মানে চাকরি গেছে তবুও ভাতা পাবেন, আইনত না বেআইনি, অমুক তমুক এইসব তর্জা থাকবে, তো তাদের একটা খড়কুটো ধরার আশা ছিল, সেই আশাটা চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ একবার ভুল করে, মানুষ বারবার কেন ভুলটা করবে? এইবার দায়ের কথাটা আসবে যখন অযোগ্য এবং যোগ্যের পৃথকীকরণ করতে ব্যর্থ হলো রাজ্য সরকার, যোগ্য অযোগ্যের
পৃথকীকরণ করতে ব্যর্থ হচ্ছে এসএসসি, বারংবার করে আঙুলটা তাদের দিকে উঠছে। আমি যদি বলি এইভাবেই যে জেনে শুনে তারা ভাতা দেওয়ার কথা বলেছে, তারা ভালো মতন জানে যে এই সিদ্ধান্ত আদালতের কাছে গেলে, আদালতে এই নিয়ে কেউ মামলা করলে এই সিদ্ধান্ত খারিজ হতে বাধ্য, এই ব্যাপারটা রাজ্য সরকারেরও জানা আছে। সুতরাং পুরোটাই একটা আইওয়াস চলছে মৌপিয়া। আমি এই প্রসঙ্গে আসবো পার্থদার কাছে, তার আগে খুব সংক্ষেপে অ্যালবার্টের কাছে আসবো। প্রথম কথা হচ্ছে, আমি অনেকক্ষণ পরে বলার পরে যদি সংক্ষেপে হয় তাহলে আর কিছু বলার নেই। একটাই কথা বলার, সেটা হচ্ছে আজকে যে রায়টা বেরিয়েছে, আমি রাজনীতির ছাত্র, আইনের ছাত্র নয়। আমি মাঝে মাঝে বিভিন্ন সভা মিটিং মিছিলে শুনি যে মমতা বন্দ্যোপাধ্যায় আইনের ছাত্র ছিলেন। আমার ধারণা তিনি নিশ্চিতভাবেই জানতেন যে এরকম একটা ভাতা দেওয়ার সিদ্ধান্ত উনি যদি নেন তাহলে সেই সিদ্ধান্তটা রিজেক্ট হবে, তাহলে ভাতা তাকে দিতে হবে না। হয় এটা একটা দিক, তা না হলে উল্টো দিকটা এটা হতে পারে যে ওনার যে মানবিক দিকটা কথা হচ্ছিল, মানবিক দায়বদ্ধতা হয়তো পশ্চিমবঙ্গের একটা বড় অংশের এই চাকরি প্রার্থীদের উপরে ছিল, যে যাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তাদের দলের কর্মীরা, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপোরা, এই টাকা পয়সা নিয়ে চাকরি, তাদের কাছে মানবিক দায় ছিল। এখন যেটা বিষয় হচ্ছে যে যারা চাকরি, যারা যোগ্য হিসেবে নিজেদেরকে দাবি করছেন, আর যারা চাকরি টাকার বিনিময়ে পেয়েছেন, এই জায়গাটায় ফাইন্ড আউট করবার দায়িত্ব কি সুপ্রিম কোর্টের ছিল, দায়িত্ব কি রাজ্য হাইকোর্টের ছিল, দায়িত্বটা কাদের ছিল? দায়িত্বটা ছিল এসএসসির ছিল, স্কুল সার্ভিস কমিশনের ছিল, বা এডুকেশন ডিপার্টমেন্টের ছিল। কিন্তু এই গলদটা তো সবটাই লাগিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের এসএসসি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট। তারা আসলেই চায় না যে কারা যোগ্য আর কারা অযোগ্য বাছাই করলে, কারণ অযোগ্য আর যোগ্য যদি বাছাই হয়ে যায় তাহলে দেখা যাবে যে এই টোটাল নিয়োগ প্রক্রিয়ায় যে পাহাড় প্রমাণ দুর্নীতি, এই পাহাড় পরিমাণ দুর্নীতির সঙ্গে টোটাল সিস্টেমটা জড়িয়ে আছে, সিস্টেমের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়রা জড়িয়ে আছে। তাই তাদেরকে নিজেদেরকে বাঁচবার জন্য বিষয়টাকে গোল গোল করে ঘুরিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে কথাটা অব্র একটা কথা বলছিল না, যে বামপন্থীদের কথা বলছিল, আসলে ঘটনাটা তো 2016 সালের, তাই ষড়যন্ত্রের গন্ধটা অভ্রকে ভালো বলতে পারে, কারণ অভ্রদের নেতা শুভেন্দু অধিকারী 2016 সালে তৃণমূলেই ছিল। এই জায়গায় দাঁড়িয়ে থেকে 2016 সালে তৃণমূলেই ছিল, 2016 সালে শুভেন্দু অধিকারী তৃণমূলেই ছিল, অর্থাৎ এই অধিকারী থেকে এই জন্যই দেখাচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী পার্থদা, অশোকদা একটু আগে যে প্রশ্নটা তুলছিলেন, যে প্রশ্নগুলো অ্যালবার্টও তুলছে, যে আসলে এটা গোটাটাই আইওয়াস ছিল, দেখুন জেনে বুঝে যে এর উপর একটা আইনি জট আসবে এবং এটা বন্ধ হয়ে যাবে। আইওয়াসের বিষয় নয়, মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গিতেই এই সামাজিক প্রকল্পের আওতায় এই গ্রুপ সি গ্রুপ ডিদের নিয়ে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে কোর্টে সেটা অন্তর্বর্তী স্থগিতাদেশ হয়েছে, কিন্তু আইনের দরজা নিশ্চিতভাবে খোলা রয়েছে। আলোচনায় সকলে বলছে যে রাজ্য সরকার, এসএসসি, এদের দায়ভার এরা কেন লিস্ট ভাগ করে দিচ্ছে না। আমি তর্কের খাতিরে ধরে নিলাম রাজ্য সরকারের কাছে সেই মেকানিজম বা তাদের কাছে সেই তথ্য নেই, তারা দিতে পারছে না। কিন্তু সিবিআই হয়েছে, ইডি হয়েছে, এত মামলা মোকদ্দমা চলছে, সিবিআই, ইডি, তাহলে এই যে এত তদন্ত প্রক্রিয়া করলো, দিনের শেষে তাদের রেজাল্ট কি হলো? আমরাও তো চাই যে একটা স্পষ্টীকরণ হোক। তাদের রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, এসএসসির বিরুদ্ধে অভিযোগ, পর্ষদের বিরুদ্ধে অভিযোগ, যারা অভিযুক্ত তাদের তো তদন্ত করেই তাদেরকে ক্লিয়ার করতে হবে। সেই তদন্তের ভার তো সিবিআই, ইডি নিয়েছে, সুপ্রিম কোর্ট তা করার। এসএসসি একটা কথা বলি, আমি কত তর্কের কথা বলেছি, এসএসসি আপনারা জানেন তাদের থেকে পয়সা তুলেছেন, এটা তো অদ্ভুত কথা বললো। আরে তর্কের খাতিরে বললে এক্স ওয়াই জেড পয়সা তুলেছে, সে কি কখনো স্বীকার করবে যে পয়সা তুলেছে? তাহলে বলে দিন না। আরে আপনার দলের আয়োজনের প্রশ্ন কি, এই আয়োজনের দরকার কি? পয়সা তুলেছে, আমি তর্কের খাতিরে বললে এক্স ওয়াই জেড টাকা তুলেছে, সে কি বলবে যে আমি জানেন কার থেকে পয়সা নেওয়া হয়েছে? তো লিস্টে দিচ্ছেন না কেন? লিস্টে দিচ্ছেন না কেন? লিস্ট তাহলে কেন সিবিআই থেকে লিস্ট চেয়েছে, বারবার লিস্ট চেয়েছে, দেননি কেন? কেন স্পষ্টীকরণ কেন? তার মানে আপনাদের দায়বদ্ধতা কোথায় থেকে পয়সা তুলেছেন তাদের খামতি রয়েছে, এই জায়গাটা তুলেছেন তাদের প্রতি দায়বদ্ধতা আপনাদের। এটা ঘটনা যে বিভিন্ন সময় না অদ্ভুত যুক্তির কোনো বিষয় নয়। আরে আমি কার থেকে টাকা নিয়ে আমি জানবো না, অন্যায় করেছো আপনারা, আমি যদি টাকা নিয়েছেন আপনারা জানেন না, মেকানিজম তো আপনারা জানেন, মেকানিজম অ্যালবার্ট, আসলে রাজনীতিটাই কি মুখ্য হয়ে দাঁড়াচ্ছে গোটা ইস্যুতে?
দেখো, রাজনীতিটা মুখ্য নয়। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এমন একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে যেখানে বেকার প্রতিদিন তাদের খোলা আকাশের দিকে তাকিয়ে তাদের নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি চাই, চাকরির জন্য রাস্তায় অবস্থানে বসে আছে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের এই চিত্র। এই সময় এমন একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছেন যিনি মানবিক হবার কথা বলেন শুধু চোরেদের জন্য, দুর্নীতিগ্রস্তদের জন্য মানবিক। অসহায় বাংলার এই বেকার ছাত্রছাত্রী যারা যোগ্য নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের জন্য মানবিক নয়, ওই চোরেদের হয়ে মানবিক হওয়ার জন্য তার দায় এই যারা তথাকথিত যারা যোগ্য এবং যারা অপেক্ষাবান যারা তারাই আজকে ভুক্তভোগী হচ্ছে। যোগ্য চাকরিহারা যারা তারা শিক্ষক হন, শিক্ষাকর্মী হন, তাদের কি কোথাও একটা বোরে, রাজনীতির বোরে হিসেবে ব্যবহার করা হচ্ছে না? আমার উদ্দেশ্যে বললেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ফিরদৌস, হ্যালো ফিরদৌস। রাজনীতির বোর্ডে তো গোটা সিস্টেমটাই, কারণ এই সিস্টেমটা রান করেই রাজনীতির দ্বারা। ফলে রাজনীতির বোর্ডে তো প্রত্যেকে, আপনি আমি প্রত্যেকে রাজনীতির বোর্ডে। কথা ফিরদৌস, কিন্তু কি আজকে যদি ধরেও নিই আমি হাইপোথেটিক্যালি যে চাল আর কাকড় আলাদা করা গেল, ধরা যাক চাল আর কাকড় কোনো একটা ম্যাজিকে আলাদা করা গেল, সেখানেও তাহলে চাকরি করবেন এরা? এক সেকেন্ড, সেখানেও তো আবার যে মামলা হবে না একটা, সেটাকে চ্যালেঞ্জ করে আমরা গত কয়েক বছর ধরে কি দেখে আসছি। এবং ফাইনালি এটা তো মানবে ফিরদৌস যে ফাইনালি গিয়ে কারা স্কেপগোট হচ্ছেন? যারা এই যোগ্য চাকরি হারা তারা। একদম না। আপনাকে আমি বলি যে আজকে বলি, দেখুন আপনাকে আজকে মামলা হচ্ছে তা তো নয়। যেদিন প্রথম দিন এসএসসি হয়েছিল, প্রথমবার এসএসসির সাপেক্ষেও মামলা হয়েছিল, কিন্তু পার্থক্যটা একটাই, প্রথমবার যখন এসএসসি হয়েছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতি বসু, ফলে সেই এসএসসিতে কোনো গন্ডগোল হয়নি, ফলে মামলাও ডিসমিস হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য হলো তারপরে যখন এই 2016 সালে এসএসসি, তখন সম্ভবত আনমিউট করতে হবে ফিরদৌস। আমি আসবো, আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো। এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ, এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা, স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার, ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। উনি 11 সাল থেকেই এই ধরনের ইলিগেল কাজ করেন, এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো। ইটস এ ওয়েলকাম ভার্ডিক্ট, ইন্টারিম ভার্ডিক্ট। অব্র 2011 সাল থেকে উনি, মানে ধরে নেওয়া যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে যদি আমরা দেখি 2020 সাল অবধি, তো শুভেন্দু অধিকারী ওনার লাস্ট কয়েক বছর, কয়েক মাস বাদ দিলে ওনার সবচেয়ে বিশ্বস্ত কমান্ড্যান্ট ছিলেন। তো শুভেন্দু অধিকারী এই ডিসিশনগুলো নিতেন নাকি? এই যে ওবিসির কথা আমি বললাম, ওবিসি সংরক্ষণ, আরে শোনো না এত গায়ে লাগছে কেন? ওবিসি কে কারা শুরু করেছিল? বাংলা শুরু করেছিল, তার মানে বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত নেতা হচ্ছে এখন বিজেপির নেতা, তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা এখন বিজেপির নেতা। হ্যাঁ হবে না, তুমি বলে নাও যে তোমার দলের নেতা হচ্ছে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত ফেরত হচ্ছে, দুর্নীতিগ্রস্ত ফেরত বাইরে গিয়ে দালালি করে, না না সব দালালিটা বিজেপি করে, তা বিজেপি করে, তোমার কাজই দালালি করা, তোমার কাজই দালালি করা, তোমার কাজই দালালি করা, তোমার কাজই দালালি করা। শব্দের উপর নিয়ন্ত্রণ হচ্ছে, নো আনপার্লামেন্টারি ওয়ার্ড। আমার প্রশ্ন হচ্ছে যে ফিরদৌস যারা সুন্দর কথা বলেছেন যে এই যে ভাতা যারা পাচ্ছে তারা যারা অ্যাপ্লিকেন্ট সবাই ভাতা পেতে পারতো, তো আমার প্রশ্ন হচ্ছে মানবিকতার জায়গা থেকে অনেক তো যোগ্য লোকজন চাকরিটা পেল না, কারণ অযোগ্যদের জোর করে ঢুকিয়ে দেওয়া হলো চাকরির জায়গায়। তাহলে আপনাদের মামলার এই দাবি থাকেনি কেন যে যারা অ্যাপ্লিকেন্ট, যেটা আপনি মুখে বললেন, সেই দাবি আপনি কেন মামলায় করেননি? সব অ্যাপ্লিকেন্টদের ভাতা দেওয়া হবে। একদম সংক্ষেপে, মামলা ছিল, আমি ওই অ্যানসারটা দিয়ে দিই শুভ্র, একদম মামলাতে এই দাবিই রয়েছে, একদম প্রেয়ারে, এই প্রেয়ারে আচ্ছা আপনি এই দাবি বলতে দাও, মাঝে কথা বলো না প্লিজ, ওই দাবি রয়েছে। দিস ইজ নট ডান অব্র, না উনি বলতে দাও না, মাঝে কথা বলো না। প্রতিটি বঞ্চিত চাকরি প্রার্থী যারা মামলাকারী
তারা যদি নিজের দাবি না করতো এবং দাবির সপক্ষে যুক্তি না রাখতে পারতো তাহলে মামলাটাই সেটা এন্টারটেইনই হতো না। মামলার লোকাস, মামলার মেনটেনেবিলিটি নিয়েই প্রথম আর্গুমেন্ট করেছে এবং সেক্ষেত্রে আমরা আমাদের লোকাস, আমাদের মেনটেনেবিলিটি প্রমাণ করেছি যে আমরা কেন মামলা করার যোগ্য। অশোকদার কাছে খুব সংক্ষেপে যাব, আমার সময় একদম সংক্ষিপ্ত। অশোকদার একদম সংক্ষেপেই বলছি, আসবো ফিরদৌস। 2011 সাল থেকে এইরকম অনৈতিক কাজ চলছিল, আর হঠাৎ 2025-এ এসে বিড়াল তপস্বীর মনে পড়লো আসলে তখন তো টেট কেলেঙ্কারির ভাগটা নিতে পেরেছিল সে। তাই 2011-তে যারা কারা জোট সঙ্গী ছিল, কারা যেন জোট সঙ্গী ছিল তৃণমূলের, তাদের হাত ধরে যেন জোট সঙ্গী হয়ে কংগ্রেস ক্ষমতায় এসেছিল 2011-তে, ভুলে গেলেন না? আজকে আপনারা তো 2011-তে ক্ষমতায় ছিলেন এই তৃণমূলের সঙ্গে, আপনারা তো জোট সঙ্গী ছিলেন বিধানসভা ভোটে। আরে বাবা, ভুলে গেলেন? চলে আসতে ভুলে গেলেন? তার মানে দায় আপনার। আমাদের সময় একদম সংক্ষিপ্ত। এক সেকেন্ড। দালালি কে করেছে? হ্যাঁ, দালাল তো আপনারা। থামতে হবে অশোকদা, থামতে হবে। আমি একদম শেষে শুভজিতের কাছে আসি, কারণ আমরা যখন এই তর্কটা করছি, এই চিৎকৃত তর্কের যার কোনো অন্ত এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, আসলে অনিশ্চয়তাগুলো আমরা কিন্তু জাস্ট এখান থেকে বেরোবো, আমাদের মাথায় ওই চিন্তাটা রাখতে হবে না যে মাসের শেষে কি হবে, যেটা আজকে এই শুভজিৎদের রাখতে হবে। তারা জানেন না। আবারও বলছি, ডেফিনেটলি চাকরিজীবী না ভাতাজীবী তার মধ্যে যে তফাৎ, ভাতা পাওয়াটা সেটা আত্মমর্যাদার জন্য যথেষ্ট নয়, স্বাভাবিক, কিন্তু কোনো রকম একটা খড়কুটো তো আসতো। শুভজিৎ, খুব সংক্ষেপে এখন কি করবেন আপনারা? আমাদের সামনের পথ অন্ধকার হয়ে গেছে কার্যত। কিভাবে আগামী দিন চলবে আমরা জানি না। আমরা এই আপনার স্টুডিও থেকে এইটুকু অনুরোধ করতে পারি, সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ, আমরা রাজনৈতিক তরজার মধ্যে যাব না। আমরা কোনোদিন রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত নয় বা রাজনীতি করিনি কোথাও, কোথাও। আমরা চাই সবাই আপনারা এসে এমন একটা ওয়ে আউট বের করুন, ভাতা নয়, আমরা যাতে আমাদের নিজস্ব জায়গায় ফিরে যেতে পারি, স্ববেতনে স্বপদে বহাল থাকতে পারি। এটাই সবার সেই ওয়ে আউটটা বের করুন। সেই ওয়ে আউটটা কি সত্যি খোঁজা হচ্ছে, নাকি আসলে রাজনীতির ভুলভুলাইয়ায় আরো বেশি করে এই পথটা হারানোর রাস্তা সেটা করে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন কিন্তু থাকবেই। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।